মানে হচ্ছে কোনো একটি যন্ত্রের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাবে তখন সেটি উত্তপ্ত হচ্ছে বা সেখানে কিছু তাপ উৎপন্ন হচ্ছে। যেমন তোমরা জানো যে ইলেকট্রিক হিটার, সেখানে যদি আমরা কারেন্ট দিই তাহলে হিটারকে উত্তপ্ত হয়। তারপরে এটা তড়িৎ প্রবাহ দিলে তাপ উৎপন্ন হচ্ছে, এবং সেই তাপ কতটা উৎপন্ন হবে, কি নিয়মে তাপ উৎপন্ন হবে, সেটা আমরা জুলের সূত্র অনুসারে জানব। প্রথম সূত্র কি আছে, কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ এই সমানুপাতে আই স্কোয়ার যখন রোধ এবং সময় ধ্রুবক থাকে। সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্রটা কি বলছি না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, অর্থাৎ আই এবং টি এখানে ধ্রুবক আছে, পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহী রোধের অর্থাৎ আর এর সমানুপাতে পরিবর্তিত হয়। তার মানে এই সমানুপাতি আর যখন আই এবং টি ধ্রুবক থাকে। আর একটা নিয়ম আছে, তৃতীয় যে নিয়ম, যে কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহ মাত্রা আই যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ দিয়ে প্রকাশ করলাম, সেটা তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ এই সমানুপাতে, এটা তৃতীয় সূত্র হলো। এবার আমি তিনটে সূত্রকে একসঙ্গে যদি লিখি তাহলে কেমন হবে না, এই সমানুপাতে আই স্কোয়ার আর টি যখন আই আর টি সকলেই ধ্রুবক, কারণ এখানে আর কোনো মানে পরিবর্তনশীল হয়ে গেল, কেউ ধ্রুবক থাকছে না, তাহলে কি বললাম, অর্থাৎ এই সমানুপাতে আই স্কোয়ার আর টি যখন আই আর টি সবাই পরিবর্তনশীল। এবার আমি ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে যে হচ্ছে ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করলাম, অর্থাৎ এইচ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি বাই জে, যেখানে জে হলো একটি ধ্রুবক। জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এখানে একটা ইকুয়াল চিহ্ন আসবে, এখানটা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে জে কে আমরা বললাম কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার জে এর মান বসাই, তাহলে কত 4.2, তাহলে এইচ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি বাই 4.2, এটা ক্যালোরি দিয়ে প্রকাশ করলাম। আবার একইভাবে যদি আমরা এটাকে জুল দিয়ে প্রকাশ করি তখন কি হবে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল, কারণ 1 ক্যালোরি সমান হয় 4.2 জুল। এবার যেটা বলছিলাম যে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি, অর্থাৎ গৃহস্থলের কাজে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কিছু ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি। ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক আয়রন কি আছে না, ছবিটা তোমরা দেখছো যে এটা দিয়ে আমরা জামা প্যান্ট সবাই আমরা আয়রন করি বা আয়রন করানো হয়। তা এই ইলেকট্রিক ইস্ত্রির ছবি তোমরা দেখলে এখানে কি থাকে, ওই নাইক্রোম তার থাকবে, আর এখানে সে উত্তপ্ত হবে, অনেক বেশি মেল্টিং পয়েন্ট, এমন তাই জন্য আমরা সেটা এই তারটা ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে বৈদ্যুতিক বাল্ব যেটা আছে, দেখছো এখানে ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্ট, এইটা হলো ফিলামেন্ট বলা হয়, এটা টাংস্টান দিয়ে তৈরি হয়। তা এটাও কিন্তু এটা একটা ধর্ম আছে, এটা কিন্তু হবে হাই মেল্টিং পয়েন্ট থাকবে, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রা হলে তারপর এটা গলে, সাধারণত 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেল্টিং পয়েন্ট হতে পারে, এটা টাংস্টান দিয়ে তৈরি হয়। বেশ, অর্থাৎ এটা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সংকর ধাতু। নেক্সট আমরা দেখি আমরা যে ইলেকট্রিক বাল্বের পরে দেখি আমরা বৈদ্যুতিক হিটার। সেই বৈদ্যুতিক হিটার যেটা আছে সেটাও তুমি দেখো, এই যে যেগুলো আছে এগুলো সব এই পেঁচানো যে কয়েল মতো যেগুলো আছে এগুলোকে আমরা বলি কি হিটার। তো এই হিটারেও কিন্তু ঠিক একইভাবে এই যে নাইক্রোম যে তারগুলো আছে সেই নাইক্রোম তারগুলো কিন্তু এরকম ব্যবহার করা হয় বা পেঁচানো থাকে। ফলে এখানে কি হয়, অনেক বেশি তাপ দিলে তখন কিন্তু এটা গলবে, তার আগে কিন্তু গলবে না। সাধারণত আমরা চাইবো যাতে না গলে, ওই জন্য এই তারের বৈশিষ্ট্য হচ্ছে, নাইক্রোম তারের যে বৈশিষ্ট্য হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট থাকবে, অর্থাৎ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এই নাইক্রোম তারটা থাকে। এবার আমরা দেখি যে হিটারের ব্যাপারটা দেখলাম। এবার নেক্সট আমরা দেখি কি আছে, বৈদ্যুতিক ফিউজ। এইটা কি হয়, বাড়িতে প্রত্যেকের বাড়িতে আমাদের যে ইলেকট্রিক যে লাইন থাকে সেখানে এই ফিউজ তারটা ব্যবহার করা হয়। সাধারণত কোথায় থাকে দেখবে, বাড়ির যে মেন বোর্ড যেটা আছে যেখানে আর কি বাইরে থেকে সে কারেন্টটা যুক্ত করা হয়, মিটার বক্সের ওখানটা দেখবে ফিউজ থাকে। সেই ফিউজ তারটা একটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, যা কিনা সীসা থাকে যার মধ্যে 75% আর টিন থাকে 25%। এটা দিয়ে আমরা এই ফিউজ তার যেটা সেটা আমরা তৈরি করি, এবং একটা চিলামাটির যে হোল্ডার থাকে সেখানে এটা লাগানো থাকে, এবং সেখানে কি করা হয়, ছবিটি যদি আমরা দেখি তাহলে দেখো এইটা হচ্ছে ফিউজ তার, এই যে ফিউজ ওয়্যার, ছোট্ট যে তারটা আছে এটা হচ্ছে ফিউজ ওয়্যার, এইগুলো সব চিনামাটি দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছ। এবং এই ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে
গলনাঙ্ক খুব কম থাকবে, অর্থাৎ খুব কম তাপমাত্রায় এটা গলে গেলে বরং সুবিধা হয় এবং রোদটা থাকবে অনেকটা বেশি। তার কারণ কি, যদি দেখা যায় যে অনেকটা রোদ থাকে তাহলে কারেন্টটা বেশি যখন আসতে পারবে না, সাথে সাথে গলনাঙ্ক কম হলে কি হবে, যে যদি কোনো কারণে অতিরিক্ত কারেন্ট যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিউজ তারটা গলে যাবে। আর যখন ফিউজ তারটা গলে যাবে তখন সঙ্গে সঙ্গে বর্তমানের সংযোগটা ছিন্ন হয়ে যায়, আর যখন ছিন্ন হয়ে যাবে বাড়িতে অন্যান্য যন্ত্র যেগুলো থাকে সেগুলো রক্ষা পেয়ে যাবে। সেটা এখানে আমরা পরে সেটাই লিখলাম। তাহলে ফিউজ তারটা আমরা কেন ব্যবহার করব না, কোনো কারণে বৈদ্যুতিক লাইনে যদি খুব বেশি তড়িৎ প্রবাহ চলে আসে তখন আমরা সেটাকে বলি কি শর্ট সার্কিট হয়েছে। এই শর্ট সার্কিট হলে সাধারণত কি হয়, যে ফিউজ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অনেকটা চলে আসে, অর্থাৎ সীমা তখন অতিক্রম করে যাচ্ছে, ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর সেই তাপ উৎপন্ন হলে সেই তাপে ফিউজ তারটা গলে যাবে, কারণ আমি একটু আগে বললাম যে ফিউজ তারটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে গলে যাবে কম তাপমাত্রাতে, এবং গলে গিয়ে কি হয়, লাইনের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। লাইনের সংযোগ বিচ্ছিন্ন হলে খুব বেশি হলে বাড়িতে কারেন্ট থাকে না আমরা জানি, তো কিন্তু সেক্ষেত্রে বাড়ির দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যায়। নেক্সট আমরা দেখি যে 5A অর্থাৎ 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, এই কথাটার কি অর্থ? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার মানে কি, মানে একটা ফিউজ তারের গায়ে যদি এরকম 5 অ্যাম্পিয়ার লেখা থাকে তাহলে সেই কথাটা কি অর্থ সেটা আমাকে জানতে হবে। না, 5A ফিউজ তার, এই কথা অর্থ হচ্ছে যে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ারের বেশি হলে উৎপন্ন তাপে তারটা গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মানে 5 অ্যাম্পিয়ারের বেশি কখনোই কারেন্ট আসতে পারবে না। যদি 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট আসতে চায় তো সেক্ষেত্রে তারটা গলে যাবে, সংযোগ ছিন্ন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আমরা দেখবো যে একটা অঙ্ক, তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হলো এবং প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার ও পরিবাহী রোধ 200 ওহম, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল তা নির্ণয় করো। তাহলে কি হলো, যে তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহীতে কত তাপ উৎপন্ন হলো, 800 জুল। তাহলে আমি কি লিখতে পারি, যে আর এর মান দেখো 20 ওহম, এখানে লেখা আছে পরিবাহী রোধ হচ্ছে 20 ওহম, প্রবাহ মাত্রা বলেছে কত, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, যে 1 অ্যাম্পিয়ার, তাহলে I ইকুয়াল হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর R ইকুয়াল হচ্ছে 20 ওহম, আর উৎপন্ন তাপ 800 জুল, লেখা আছে 800 জুল। এবার ধরে আমি টি সময় ধরে তড়িৎ প্রবাহ হয়েছিল, তাহলে জুলের সূত্র হিসেবে কি পাচ্ছি না, H ইকুয়াল টু I স্কয়ার RT। মানগুলো আমি যদি বসাই তাহলে এখানে টি এর মানটাকে হিসাব করে নিই, তাহলে টি ইকুয়াল টু H বাই I স্কয়ার R। এবার আমি পরপর মানগুলো বসালে আমার সরাসরি এখান থেকে টি এর মানটা বেড়ে যাবে। H এর মান ছিল 800, R এর মান ছিল হচ্ছে 20 এবং I ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে 40 সেকেন্ড উত্তর বেরিয়ে গেল, অর্থাৎ 40 সেকেন্ড ধরে ওই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছিল। তড়িৎ ক্ষমতা কাকে বলা হবে না, তড়িৎ ক্ষমতা, ক্ষমতা বিষয়টা কি, আমরা জানি যে কার্য করার যে হার, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, তাকে আমরা বলি পাওয়ার। তো এখানে ঠিক তাই, এখানে কে কার্য করবে, কোনো তড়িৎ যন্ত্র কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে ঠিক তাই, সেই কৃতকার্যকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্ষমতা পাবো। তাই কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের যে হার তাকে আমরা বলি কি তড়িৎ ক্ষমতা। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, সেখানে আমরা পুরো বানানকেও যেমন লিখতে পারি, সংক্ষেপে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। 1 ওয়াট কাকে বলা হচ্ছে না, 1 ওয়াট বলতে বোঝায় যে উৎসটি 1 সেকেন্ডে 1 জুল যদি কার্য করে তখন তাকে বলে 1 ওয়াট। 1 কিলোওয়াট মাঝে মাঝে আমাদের প্রয়োজন হবে, 1 কিলোওয়াট সমান কত, 10 টু দি পাওয়ার 3 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট। আবার একইভাবে মেগাওয়াট তোমরা শুনেছো মাঝে মাঝে যখন বিদ্যুৎ, এইভাবে আমরা অনুমান করতে পারবো। এবার একটা দেখি যে ওয়াট ঘন্টা বলতে কি বোঝায়। ওয়াট ঘন্টা খুব সোজা, ওয়াটের সঙ্গে ঘন্টা গুণ করবো, তার মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা দিয়ে চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো কি ওয়াট। নেক্সট আমরা দেখি ওয়াট ঘন্টা মানে কি, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, সেটাই বললাম যে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এখানে গুণ করলে কত পাবো, 3600 জুল, অর্থাৎ 1 ওয়াট ঘন্টা সমান কিন্তু হবে 3600 জুল। একইভাবে কিলোওয়াট ঘন্টা, যাকে আমরা বলি বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা দিয়ে বাড়িতে ইলেকট্রিক বিল আসে, বিওটি কাকে আমরা জানি। তাহলে এখানে ঠিক তাই, ওখানে যেমন ছিল 1 ওয়াট, এখানে 1 কিলোওয়াট লিখবো। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তো এখানে এরকম একইভাবে 1 বিওটি সমান কত হবে, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, অর্থাৎ বিওটি এবং জুলের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা এখান থেকে পেলাম। এটা সব প্রশ্ন আসে, এটা মনে রাখো ঠিক করে।
এবং যখন বিওটির আমরা অঙ্ক করব সেটা তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে। এক বিওটি সমান কত হয়, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। বেশ, এছাড়া অঙ্কটা দেখে নিই একটু, যে একটা বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি ও 4টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। ধরে নাও 1 মাস ইকুয়াল টু 30 দিন। তাহলে আমি দেখি কত ওয়াট টোটাল আছে। দেখি বৈদ্যুতিক বাতি ও পাখার জন্য প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি, দেখো লেখা আছে দুটি 60 ওয়াটের বাতি, 2 ইন্টু 60 কত ঘন্টা করে চলছে, দেখো 5 ঘন্টা করে চলছে। এবার এছাড়া আমরা একটু দেখে নিই যে পাখাগুলো আছে 4টে 80 ওয়াটের পাখা, দেখো 4 ইন্টু 80 ইন্টু 5 ঘন্টা করে চলছে। বেশ, তার মানে কি আমরা যদি ওয়াট ঘন্টা বেরিয়ে গেল এখান থেকে, তাহলে কত হলো, এখানে হিসেব করলে 2200 ওয়াট ঘন্টা। তাহলে এই ওয়াট ঘন্টাকে যদি আমি বিওটি আকারে মানে কি কিলোওয়াট ঘন্টা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে 2.2 বিওটি। এবার দেখা যায় কি আছে, দেখো লেখা আছে যে 1 ইউনিটের দাম আচ্ছা তো 5 টাকা, কিন্তু মোট বিওটি বের করে, কারণ এটা একদিনেরটা, মানে প্রতিদিন মানে কি একদিনেরটা বেরিয়ে গেল, 30 দিনে মাস, 30 দিয়ে গুণ করি, তাহলে 1 মাস তাহলে কত বিওটি খরচ হচ্ছে, 66 বিওটি হলো। এই যে 66 যে বিওটি আছে, এবার প্রতি ইউনিটের দাম যদি 5 টাকা করে হয়, তাহলে আমি 5 টাকা করে 5 দিয়ে গুণ করবো, তাহলে 66 ইন্টু 5 সমান হবে 330 টাকা। তার মানে 1 মাসে 330 টাকা তার খরচ হবে। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ল্যাম্পের মধ্যে টাংস্টেন ফিলামেন্ট থাকে, একটুখানি আগে বললাম, এইটা হচ্ছে এর মধ্যে এই যে থাকে, এই ভিতরে যে ফিলামেন্ট যেটা আছে, সেই ফিলামেন্টটা আমরা বলেছিলাম টাংস্টেন দিয়ে তৈরি করা থাকে। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আছে যে ব্যয়িত যে তড়িৎ শক্তি তার 98% হচ্ছে তাপ শক্তি এবং 2% আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে, এবং এর জীবনকাল মোটামুটি 1000 ঘন্টা হচ্ছে। আর এর মধ্যে কোনো পারদ দূষণ হয় না, কারণ এই বাল্বের মধ্যে যেটা আছে সেই বাল্বের মধ্যে কোনো পারদ থাকে না, তাহলে খুব পারদ দূষণ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে বললাম এই টাংস্টেন ছিল, এটা এর মধ্যে পারদ থাকবে না, ফলে সেক্ষেত্রে পারদ দূষণ হবে না, কোনো অসুবিধা নেই। এটা খেয়াল করে দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে ব্যয়িত শক্তির 98% তাপ শক্তিতে ব্যয় হচ্ছে, আর 2% কিন্তু আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে। তার মানে আলোটা কিন্তু একটু কম পাচ্ছি, সেই তুলনায় মনে হয় তাপটা বেশি পেয়ে যাচ্ছি। আর জীবনকাল হচ্ছে কম বেশি 1000 ঘন্টা। এটা খেয়াল রাখো, কারণ আমরা যখন এবার নেক্সট যেটা দেখবো তার সঙ্গে কম্পেয়ার করতে পারবো যে সিএফএল যেটা আছে, অর্থাৎ কম্প্যাক্ট ফ্লুওরেসেন্ট ল্যাম্প, সেটা দেখো ছবিটা এখানে আছে। এখানে আমি কি করছি, এখানে বৈশিষ্ট্য আছে যে এই মাখানো যে কাঁচ নল, এর মধ্যে আসলে পারদ বাষ্প থাকছে, এর মধ্যে থাকছে, এখানে কোনো ফিলামেন্ট থাকে না। আর ব্যয়িত শক্তির 7 থেকে 10% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আগে কিন্তু ছিল 2%, যে মনে রাখতে পারছি 2%, এখন কিন্তু আলোক শক্তি পাচ্ছি আমরা 7 থেকে 10, ওটা 7 থেকে 10% পর্যন্ত আলোক শক্তি পাচ্ছি। এবং এর জীবনকাল কম বেশি 10,000 ঘন্টা। আগেরটা ছিল কত 1000, এখন কিন্তু 10 গুণ বেড়ে গেল, অর্থাৎ এটা দেখা যাচ্ছে 10,000 ঘন্টা জীবনকাল, অর্থাৎ অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এবং এর মধ্যে পারদজনিত দূষণ হয়, কারণ এই সিএফএল ল্যাম্পের মধ্যে তো পারদ বাষ্প থাকে, তাই জন্য আমরা পারদজনিত দূষণ হতে পারে। ফলে সিএফএল ল্যাম্প একটা সময় খুব ব্যবহার হতো, কিন্তু পরবর্তীকালে দূষণজনিত কারণে আমরা সিএফএল ল্যাম্পটা খুব একটা ব্যবহার করিনি। আমরা দেখি নেক্সট আরেকটা আছে এলইডি, যেটা লাইট এমিটিং ডায়োড। এটা এখন চলছে বেশি, এরকম বাল্ব তোমরা দেখতে পাবে বাড়িতে বা বিভিন্ন জায়গায় দোকানে। এখানে সাদা মতো একটা অংশ আছে, দেখবে ভালো করে খেয়াল করো। এর কি বৈশিষ্ট্য আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এর কোনো ফিলামেন্ট থাকে না, অর্থাৎ এই বাল্বের মধ্যে কিন্তু কোনো ফিলামেন্ট থাকছে না। আর কি থাকছে না, ব্যয়িত শক্তির 4 থেকে 18% আলোক শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ আলো কিন্তু এখানে আমরা বেশি পাচ্ছি, প্রায় 18%। কারণ সিএফএল এ দেখা যাচ্ছে 7 থেকে 10% ছিল, এখানে 4 থেকে 18% আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে। ভার্সাল ল্যাম্পে কিন্তু ছিল 2%, খেয়াল করে দেওয়া খুবই কম। আর জীবনকাল কম বেশি 30,000 ঘন্টা, ওখানে ছিল 10,000, এখানে 30,000, মানে অনেকটা বেশি হয়ে গেল। এবং এখানে পারদজনিত দূষণ হয় না। তাহলে আমি যদি তিনটের মধ্যে কম্পেয়ার করি, তাহলে খুব স্বাভাবিক যে এলইডি যে বাল্বটা আছে, সেই এলইডিটা আমাদের ব্যবহার করাটা খুব ভালো, কারণ এখানে কয়েকটা পয়েন্ট আমাদের আমরা আলোচনা করে যেটা বোঝা গেল কোন ক্ষেত্রে পারদজনিত দূষণ হচ্ছে বা কোন ক্ষেত্রে পারদজনিত দূষণ হচ্ছে না, এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এলইডি বাল্বটাই কিন্তু ব্যবহার করা অনেকটা সুবিধা আছে। এবং শুধু তাই না, যদি আমরা আয়ুষ্কাল বা জীবনকাল যদি ধরি, সেক্ষেত্রে দেখবো এলইডি বাল্বটা সবার থেকে অনেকদিন বেশি টেকে।
এটা যেমন একটা সুবিধা আছে, আর সুবিধা আছে কি এখানে বেশি পরিমাণ আমরা আলো পেতে পারি। যদি আমরা বেশি পরিমাণ যদি আমরা আলো পাই তাহলে অসুবিধা কোথায়, কারণ আমি 5 ওয়াট বা 10 ওয়াট এরকম যে ওয়াটগুলো বাল্বগুলো আছে সেগুলো ব্যবহার করলে আমি অনেকটা পরিমাণ আলো পাচ্ছি, ওটা সাফিসিয়েন্ট আলো পেয়ে যাচ্ছি। সেখানে তো মানে আমাদের প্রথম যে বাল্বটা ছিল অর্থাৎ ভার্সন ল্যাম্প, সেক্ষেত্রে 100 ওয়াট যেতে যে যতটা আলো পাচ্ছি তার থেকে এখানে আমরা 10 ওয়াট পেয়েও যাচ্ছি, আবার ওয়াটটা কম লাগছে। ওয়াট যদি কম লাগে তাহলে আমরা একটুখানি আগে দেখলাম যে বিউটি কম লাগে, অর্থাৎ বিউটি যদি কম লাগে তাহলে আমাদের বাড়িতে কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসবে। তো সেই কারণে আমরা এখন সবাই কি করলাম যে এলইডি যেটা সেই দিকে আমরা বেশি ঝুঁকলাম, অর্থাৎ এলইডি বাল্ব বা টিউবলাইট এগুলো ব্যবহার করি, তাহলে আমাদের সব থেকে সুবিধা আছে, সেগুলো আমরা এখন ব্যবহার করে থাকি। নেক্সট আমরা দেখি যে বৈদ্যুতিক যে যন্ত্র যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, তোমরা খেয়াল করে দেখবে এসি যদি থাকে বা ফ্রিজ যদি থাকে তাহলে খেয়াল করে দেখবে যে এরকম একটা রেটিং থাকে, যেটাকে আমরা স্টারে বিভিন্নতা বোঝানোর জন্য যন্ত্রগুলোর গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে। স্টারগুলোর সংখ্যা দিয়ে যন্ত্রটি শক্তি তুলনা করা হয়, যাতে বেশি স্টার থাকে, যত বেশি স্টার থাকবে তত বেশি সাশ্রয়। অর্থাৎ এখানে যেটা আছে দেখা যাচ্ছে 3টে এখানে স্টার চিহ্ন আছে, যদি আমার 3টে জায়গায় 4টে থাকতো, বাইরে 5টা থাকতো, তাহলে কিন্তু আমার শক্তি সাশ্রয়টা অনেকটা বেশি হতো। তাহলে এই যন্ত্রটা ব্যবহার করলে যতটা পরিমাণ আমার ইলেকট্রিক বিল আসবে, যদি আমার এটা 4 স্টার থাকতো তাহলে একটু কম আসতো, বা 5 স্টার থাকলে কিন্তু একটু কম আসতো। আসলে যে আলোচনাটা আমরা যেটা করছি সেই আলোচনার একটা জিনিস আমাদের হয়তো মনে হয় যে জিনিসটা অনেকটা দাম বেশি, এটা কিন্তু ঘটনা। যে সাধারণ যে বাল্ব কথা বলছিলাম বা সিএফএল যে ল্যাম্পের কথা বলছিলাম, তখন কিন্তু তার থেকে এলইডি যে বাল্ব আছে তার কিন্তু দামটা একটু বেশি। ওই প্রথমবারে আসলে দামটা একটু বেশি পড়ে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রতি মাসে মাসে ইলেকট্রিক বিলটা কম আসবে। এখানে ঠিক তাই, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে 3 স্টার আছে। এই যন্ত্রটা কিনতে গেলে যে টাকা পড়বে, হয়তো 5 স্টার পড়তে গেলে প্রথমে আমাদের সেই থেকে একটু বেশি টাকা পড়বে, তখন আমরা পিছিয়ে আসি। কিন্তু ভাবতে হবে যে আমার অনেক দিন ধরে আমি যন্ত্রটা ব্যবহার করবো, কারণ এসি বা একটা ফ্রিজ তার অল্প দিনের জন্য কেনা হয় না, অনেক দিন আমরা ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমরা দেখি যে অনেকটা দিন ব্যবহার করতে গেলে কিন্তু একটু যদি আমরা স্টারের সংখ্যা বাড়াতে পারি, প্রথমে একটু বেশি পয়সা খরচ করে, তাহলে অনেকদিন পর্যন্ত আমাদের ইলেকট্রিক বিলটা কিন্তু কম 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 করে আসবে। সেটা মোটামুটি আমাদের লেখা হয়ে যাবে, সেটাই আমাদের করা উচিত। সেই জন্য এখন স্টারটা দিয়ে আমরা এটা বুঝতে পারি যে কোন যন্ত্রে কতটা ইলেকট্রিক আসতে পারে মাসে মাসে। নেক্সট আমরা দেখি যে তড়িৎ চুম্বকত্ব বিষয়টা কি। না, তড়িৎ চুম্বকত্ব কি বিষয়, তার নিয়মের সন্তরণ সূত্র দিয়ে আমরা সেটা আমরা দেখি। প্রথমে যে ছবিটা তোমরা দেখছো, যে একজন ব্যক্তি দেখো এই যে দিক বরাবর কারেন্ট যাচ্ছে সেই দিক বরাবর এক ব্যক্তি মাথা নিচু করে দেখো সাঁতার কাটার চেষ্টা করছে। যখন সাঁতার কাটার চেষ্টা করবে তখন ওই ব্যক্তির বাঁ হাত দিকটাকে, বাঁ হাত যে দিকে থাকবে সেই দিকটা হচ্ছে চুম্বক শলাকার, এই উত্তর মেরুটা সেখানে বিক্ষেপ হবে। চুম্বক শলাকার প্রথমে কিন্তু এরকম ছিল, হারার এটা ছিল। তারপর যেই কারেন্টটা দেওয়া হলো সেই সঙ্গে সঙ্গে চুম্বক শলাকার বিক্ষেপ হলো। আসলে এটা মনে রাখতে হবে যে প্রথমে কিন্তু যদি কারেন্ট না দেওয়া থাকে তাহলে জানবে চুম্বক শলাকারে কোনো বিক্ষেপ হয় না। অর্থাৎ একটা নরমাল একটা কন্ডাক্টিং ওয়্যার আছে যার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তখন কিন্তু চুম্বক শলাকারে কোনো বিক্ষেপ হয় না। কিন্তু যখন দেখা যাচ্ছে কারেন্ট যাবে তখনই কিন্তু বিক্ষেপ হবে। আচ্ছা, এটাই হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ প্রবাহ হলে কিন্তু এখানে এই চুম্বকটা তখন ক্রিয়া করবে। তাহলে সেটা কিভাবে ক্রিয়া করছে, কোন দিক বরাবর যাবে, নর্থ মেরু বা কোন দিক বরাবর সাউথ মেরু যাবে, সেটা এবার আমরা নির্ণয় করি কিভাবে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র দিয়ে। যে কোনো এক ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর শলাকার দিকে মুখ করে তড়িৎ অভিমুখে সাঁতার কাটতে থাকলে ওই ব্যক্তির প্রসারিত যে বাম হাত সেটি থাকবে চুম্বক শলাকারের উত্তর মেরু, সেই দিকে বিক্ষিপ্ত হবে। এবার বললাম দেখো এই যে ডান দিকে যে ছবিটা দেখছো, আমি যেটা বললাম একই রকম দেখেন ছবিটা এখানে আছে। এবার কারেন্ট যাচ্ছে আর এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবার লাইন অফ ফোর্স গুলো হচ্ছে এই আছে। তাই বলছে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমন ভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে অন্য আঙুলগুলো, মানে যারা 4টে আঙুল আছে, অন্য আঙুলগুলো অগ্রভাগ উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে বলরেখার অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। ছবিটা দেখানো হলো। এবার একইভাবে আমরা দেখি যে দীর্ঘ ঋজু পরিবাহীর চতুর্দিকে উৎপন্ন চৌম্বক, মানে কি শক্ত এবং সোজা একটা বলছে, দীর্ঘ লং ওয়্যার, স্ট্রেট ওয়্যার পরিবাহীর চতুর্দিকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কেমন হয় সেই ছবিটা এখানে দেখানো হয়েছে। দেখো এখানে
সমকেন্দ্রিক বৃত্ত বলছে, এইটাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত, মানে অনেকগুলো কিন্তু একটাই, তাই জন্য বলা হয় কি সমকেন্দ্রিক বৃত্ত। আসলে জিনিসটা একটু তোমাদেরকে বলি, ধরো কোনো একটা বিষয় বলি, ধরো একটা জিনিস বলি, ধরো একটা কার্ডবোর্ড, তুমি একটা কার্ডবোর্ড মতো ধরে নেবে, এরকম একটা কার্ডবোর্ড হবে, সূর্য থাকবে, সেটা বলা হলো। নেক্সট আছে, দেখো যে বৃত্তাকার পরিবাহীর দরুন উৎপন্ন তড়িৎ ক্ষেত্রটা কেমন হয় একবার দেখা যায়। দেখো এখানে কিন্তু একটা একই রকম এখানে কার্ডবোর্ড আছে, দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কার্ডবোর্ড, দুটো দিকে দেখা যাচ্ছে এখানে ছিদ্রটা আছে, কারেন্ট যাচ্ছে, নিচে একটা ব্যাটারি আছে দেখতে পাচ্ছি, আর কারেন্ট ফ্লো হলো, লুপ আছে। এবার দেখো এইখান থেকে বেরিয়েছে, এখান থেকে বেরিয়ে সোজা আবার এখান থেকে ঢুকলো, এখানে প্লাস আছে মাইনাস আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো দেখো ডিরেকশন দেওয়া আছে। বেশ, এবার তুমি এখানে কি করো, এই সেই একই ভাবে লৌহ চূর্ণ বলে এখানে ছড়িয়ে দাও, এই কার্ডবোর্ডের টোকা মারো, আস্তে আস্তে টোকা মারতে থাকলে কি হবে, এইগুলো গোল 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 আকারে এইটাকে বৃত্তাকার আকারে সজ্জিত হবে লৌহ চূর্ণগুলো, এখানে ঠিক তাই বৃত্তাকার আকারে লৌহ চূর্ণগুলো সজ্জিত হবে। আসল কথা এইটাই হচ্ছে বলরেখার কথা বলছি। এবার একই ভাবে আমরা দেখি এবার যে তড়িৎ পরিবাহীর উপরে চুম্বকের ক্রিয়া কেমন হচ্ছে। তড়িৎ প্রবাহে চুম্বকের ক্রিয়া সেটা জানতে গেলে আমরা কি করব, আগে আমরা জানবো যে ফ্লেমিং এর বাম হস্তের নিয়ম কি লেখা আছে। সেখানে বলছে যে বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনী যদি পরস্পর সমকোণে রেখে প্রসারিত করা হয়, তবে তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, আর মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠী হবে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তাহলে আমাদের দিকে খেয়াল করা, আমি কি বলছি ওটা দেখলাম। এবার নেক্সট আমরা দেখি যে ফ্লেমিং এর বাম হস্তের নিয়মের সাহায্যে বার্লো চক্র যেটা ব্যাখ্যা করা যাচ্ছে কিভাবে দেখা যায়। এই বার্লো চক্র, এই যে পুরো ছবিটা দেখছো, এটা হচ্ছে বার্লো চক্রের ছবি, চক্র, তাহলে এটা হচ্ছে চক্র হয়। তো এখানে কয়েকটা বিষয় আগে জানতে হবে আমাকে, যে এখানে দেখো কারেন্ট আছে প্লাস মাইনাস, মানে এখানে ব্যাটারি আছে নিশ্চয়ই। তাহলে এই যে এটা ধাতু দিয়ে তৈরি হচ্ছে, এবং জানবে এটাও কিন্তু ধাতু দিয়ে তৈরি হচ্ছে, এটাও ধাতু দিয়ে তৈরি হচ্ছে, পুরোটাই কিন্তু এই চক্র পর্যন্ত পুরো ধাতু দিয়ে তৈরি হচ্ছে। এই নিচেটা সাধারণত একটা কার্ডবোর্ড থাকে, যেটা দেখতে পাচ্ছ কার্ডবোর্ড থাকে, এর উপরে এইখানটা কি করা হয়, একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক এখানে রাখা হয়, আর এইখানে একটা খাঁজ কাটা থাকে, এখানে গর্ত আছে, এখানে গর্ত আছে সামান্য, মানে কাঠটাকে সামান্য করে নেওয়া হয়, প্র্যাকটিক্যাল দেখালে খুব ভালো হতো। তো যাই হোক, এখানটা আসলে পারক থাকে। তো যাই হোক, এবার আমার কাজ কি, আমার কাজ এখান থেকে কারেন্টটা, মানে ব্যাটারিটা থাকবে, ব্যাটারিটা আমি এখান থেকে অন করে দিলাম, তো বেশ ভালো। এবং এখানে যদি আমি ব্যাটারিকে ডিসি প্রবাহ দিচ্ছি, তাহলে ডিসি প্রবাহ যখন দেওয়া হয়, তখন এখান থেকে কিন্তু কারেন্ট যাবে, যেহেতু ধাতু দিয়ে নির্মিত হয়, কারেন্ট যাবে, তাহলে কারেন্টটা এই বরাবর হলো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বরাবর কি নিচের দিক বরাবর হলো। তা আমি যখন আঙুল দিয়ে ফ্লেমিং এর বাম হস্তের নিয়মটা বোঝালাম, দেখো তড়িৎ ক্ষেত্র কিন্তু নিচের দিকে ছিল, আর এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে চৌম্বক প্রবাহ, এই চৌম্বক ক্ষেত্র যেটা আছে তার একটা ডিরেকশন এই বরাবর চৌম্বক প্রবাহ ছিল, তাহলে পরিবাহী তারের গতি হবে এই ডিরেকশন বরাবর। এবং শুধু তাই না, যেই কারেন্ট দেবে সেই জানবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, সেটা কি একটা বল, চৌম্বক বল তৈরি হলো, সেই বলের জন্য কি হয়, এটা হঠাৎ করে জাস্ট চলা শুরু করবে, কোনটা চলা শুরু করবে, চক্রটা চলা শুরু করবে, এবং এর যে মাথার দিকটা, ধারালো যে প্রান্ত, সেটা কি হয় এই নিচের মধ্যে বা গর্তের মধ্যে যে পারদ ছিল, পারদকে টাচ করে জাস্ট বেরিয়ে যাবে, এবং একটা সময় গতির আড্ডার জন্য কিন্তু এটা ক্রমশ ঘুরতে থাকবে। এবং এখানে তাহলে বার্লো চক্রে আমরা কি বললাম, না বার্লো চক্রের ক্ষেত্রে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে, না তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে তাহলে রূপান্তরিত হলো। এটাই তাহলে কি বার্লো চক্রের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে সেক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি বা গতি শক্তিতে রূপান্তরিত হলো। বেশ, তাহলে বার্লো চক্র আমরা ভালো বুঝলাম। নেক্সট আমাদের দেখি আবার কি আছে, বৈদ্যুতিক মোটর যেটা আছে, আর ডিসি মোটর দেখা যাচ্ছে, ছবি একটা আমি এঁকেছি। এই ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচার আছে, দেখা যায় আর্মেচারের ব্যাপারটা লেখা আছে, কালার করা আছে, এখানে একটা চুম্বক থাকে, অশ্বক্ষুরাকৃতি চুম্বক থাকে এখানে, ভালো কথা, মানে শক্তিশালী একটা চুম্বক থাকবে। এবার কি থাকবে, কমিউটেটর থাকবে, এখানটা ডিসি কমিউটেটর থাকে এটা। এবার যখন আমরা কারেন্ট দেবো, ডিসি কারেন্ট যেটা আছে, কারেন্ট দিলে কি হবে, চক্রটা ঘুরবে, এটা রোটেট করবে। এবং এখানে সাধারণত কি হয়, বৈদ্যুতিক মোটরে হয় কি, এখানে তড়িৎ যন্ত্র একটা স্থির চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎবাহী কুণ্ডলী যার নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আবর্তন করে, এবং তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে এখানে রূপান্তরিত হচ্ছে। আর এখানে আমরা দেখবো যত মানে বাড়ানো যায় কি হবে ক্ষমতা, সেটা আমাদের সাধারণত আমরা কিভাবে মোটরের শক্তি বৃদ্ধি করতে পারবো,
না, এখানে আর্মেচারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াতে পারবো। যখন তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াবো তখন জানবে আরো বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হবে এবং কুণ্ডলীর যে পাক সংখ্যা নাম্বার অফ টার্নস যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়বে। এছাড়া ক্ষেত্র চুম্বকের শক্তি যদি বৃদ্ধি করতে পারে, এই যে বললাম দুই দিকে যদি বাড়ানো যায় তাদের শক্তি, তাহলে কিন্তু বৈদ্যুতিক মোটরের শক্তি এখানে বাড়বে। আর কোথায় ব্যবহার করা হবে? না, বৈদ্যুতিক পাখা, ল্যাম্প, বৈদ্যুতিক ট্রেনে এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ বৈদ্যুতিক মোটর এখানে ব্যবহার খুব সহজে মনে রাখবে যে বাড়িতে যখন জল তোলা হচ্ছে বা যখন পাম্প চালানো হয় তখন আমরা কি বলি? সুইচ অন করতে। তার মানে এখানে তড়িৎ শক্তি থেকে সেখানে কি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। তা মোটরের ক্ষেত্রে এরকম হয়। এবার মোটরের মতো দেখাচ্ছে, এবার আমরা আরেকটা বিষয় জানবো, তার একটু দেখে নিই যে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের যে সূত্র, অর্থাৎ আবেশ ইন্ডাকশন, এটা সেখানে ফ্যারাডের সূত্র কি কি আছে একটু দেখে। প্রথম সূত্র বলছে বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎচলক বল বা ইএমএফ আবিষ্ট হয় এবং যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচলক বল স্থায়ী হবে। এটা হচ্ছে প্রথম সূত্রের কথা বললাম। সেকেন্ড যেটা আছে, দ্বিতীয় যে সূত্র আছে, কোন বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচলক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ এর নিয়মটা জানা গেল। আর এখানে দ্বিতীয় সূত্র অনুসারে আসলে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের মানটা জানি আমরা দ্বিতীয় সূত্র দিয়ে। তো এটা যে আমরা একটু সামান্য যদি বোঝার চেষ্টা করি, এখানে ছবিটা দেখা এখানে দেওয়া আছে, কেমন ভাবে ছবিটা আমি আঁকলাম। এখানে দেখা যাচ্ছে যে একটা দণ্ড চুম্বক, এখানে নর্থ আর সাউথ, এখানে দণ্ড চুম্বক আছে। সেই দণ্ড চুম্বকের মেরু আছে, সেই মেরু থেকে দেখো এখানে বলরেখা নির্গত হচ্ছে। এখানে অনেকগুলো বলরেখা নির্গত হচ্ছে। এখানে ঠিক একই ছবি আছে, এখানে বলরেখা নির্গত হচ্ছে। কিন্তু এখানে একটা কি আছে, যে একটা কুণ্ডলী আছে। এই কুণ্ডলীর মধ্যে দিয়ে কটা বলরেখা গেল? ছবি দেখা যাচ্ছে তিনটে বলরেখা এখানে পাস করলো। এইবার যদি আমরা দেখি যে এই কুণ্ডলীটা যদি আস্তে আস্তে কাছে আনা যায়, তাহলে এখানে দেখো পরের ছবিটা ঠিক কাছে আনা গেছে, তখন কিন্তু বলরেখা অনেকগুলো পাস করেছে। এখানে হয়তো 11টা দেখতে পাচ্ছি বলরেখা আছে, 4, 4, 8, 9টা বলরেখা মনে হচ্ছে আছে। যাই হোক, পুরো 9টাই দেখা যাচ্ছে এখানে পুরো চলে গেল এই লুপের মধ্যে দিয়ে। এখানে কিন্তু কটা ছিল? 3টে বলরেখা এই লুপের মধ্যে দিয়ে গেল। অর্থাৎ চুম্বকটাকে যে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে সরালে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা আসলে পরিবর্তন হচ্ছে, বা কুণ্ডলীটাও যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে। যখন দূরে ছিল তখন 3টে, আবার যখন কাছাকাছি নিয়ে এলাম তখন দেখা যাচ্ছে এরকম ভাবে সবগুলোই পাস করতে পেরেছে। এইভাবে আমরা দেখলাম যে অবস্থান যদি পরিবর্তন করা যায় তাহলে কিন্তু এই ঘটনা বল একটা উৎপন্ন হয়। তাহলে প্রথম যে সূত্র যেটা আছে, আবার দেখো আমি একবার বলছি যে প্রথম যেটা বললাম সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মটা জানা গেল, এবং পরের ক্ষেত্রে দেখবো যে দ্বিতীয় যে সূত্র আছে সেখানে আবিষ্ট তড়িৎচলক বলের মান কত হয়, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রথম সূত্র দিয়ে যেমন আমরা নিয়মটা জানতে পারছি, আর দ্বিতীয় যে ফ্যারাডের দ্বিতীয় যে সূত্র থেকে আমরা তড়িৎচলক বলের মান জানতে পারছি বা আবেশের মান এখান থেকে আমরা জানতে পারছি। ঠিক একইভাবে আমরা লেঞ্জের সূত্র বলতে পারবো যে যখন বাধা দেবে, সে বাধা যখন কনসেপ্টটা আসবে তখন কি হয় না, আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে কারণকে বাধা দেয়, অর্থাৎ যে কারণে প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এটাকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের আবার লেঞ্জের সূত্র আকারে ব্যাখ্যা করতে পারি। যে নেক্সট একমুখী প্রবাহ বা পরিবর্তী প্রবাহ, অর্থাৎ একটা বলা হয় যে একমুখী প্রবাহকে ডিসি কারেন্ট বলা হয়, আর পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট বলা হয়। একমুখী প্রবাহ মানে কি না, একমুখী তড়িৎ প্রবাহের ক্ষেত্রে গিয়ে অভিমুখ একই দিকে। এটা ছবিটা দেখো, এখানে দেখা যাচ্ছে টাইম, এখানে কারেন্ট, অর্থাৎ একই ভাবে কিন্তু এই কারেন্টের ছবিটা এরকম। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, সর্বদা একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাই জন্য আমরা বলি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলা হয়। আবার যদি আমরা পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে প্রবাহ আবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর অভিমুখটা পরিবর্তন হয়। তাহলে এখানে যে ছবিটা আছে অল্টারনেটিভ কারেন্টের ছবি, দেখো এখানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আগে উপরের দিকে উঠলো ধনাত্মক, ঋণাত্মক, আবার পজিটিভ, আবার নেগেটিভ। তার মানে এরকম হয় এসি কারেন্ট যেটা আছে সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করছে, এটাকে আমরা বলি কি অল্টারনেটিভ কারেন্ট বলা হয়। ডিসি অপেক্ষা এসি কি সুবিধা আছে? এটা একটা ভালো প্রশ্ন। না, এসি সরবরাহ ও বন্টনের শক্তি ক্ষয় কম হয়, এটা ঠিক। সেকেন্ড হচ্ছে যে এসির উৎপাদন খরচ ডিসি অপেক্ষা
অনেকটাই কম হয়। ঠিক আছে, ডিসি আসলে একটা ব্যাটারি, তো সেই ব্যাটারিতে অনেক খরচ আছে। তো আমরা 200 বা 220 ভোল্ট বা 100 ভোল্ট একটা ব্যাটারি, মানে অনেকগুলো ব্যাটারি যুক্ত করলে তারপর তুমি 100 ভোল্ট পাবে। এসিতে বরং সেজন্য আমরা কম খরচে আমরা সেই কারেন্টটা পেতে পারি। তো যাই হোক, তাহলে এসির উৎপাদন খরচ হচ্ছে ডিসি অপেক্ষা অনেকটা কম হচ্ছে। আর ট্রান্সফরমারের সাহায্যে এসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায়। অর্থাৎ যখন কিনা ভোল্টেজটা বেশি প্রয়োজন হয় তখন আমরা আবার যেমন স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, আবার যদি কম প্রয়োজন হয় তখন স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে আমরা এসি ভোল্টেজকে প্রয়োজন মতো মান তাহলে বাড়াতে পারি বা কমাতেও পারি। এছাড়া উচ্চ কম্পাঙ্কের এসি বহুদূরে সম্প্রচারিত করা যায়। তো এইগুলো হচ্ছে সুবিধা। এবার আমরা দেখি জেনারেটর। আগে যেমন মোটর, এখন আমরা দেখব জেনারেটর। জেনারেটরে কি করা হচ্ছে, এখানে তড়িৎ চুম্বকীয় আবেশকে এখানে কাজে লাগানো শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হচ্ছে। আগে যেমন ছিল হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, এখানে কিন্তু উল্টো আছে, দেখবে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয় এই জেনারেটরের সাহায্যে। তো পাশে একই রকম ভাবে ছবি আছে, এখানে কম্পিউটার আছে, এখানে নর্থ সাউথ, এখানে চুম্বকে। ঠিক একই ভাবে এরও শক্তি বৃদ্ধি করা যায়, এরও ব্যবহার আছে, একই রকম ভাবে জানতে পারবে। তো যাই হোক, এই বৈদ্যুতিক মোটর আর ডায়নামোর মধ্যে কি পার্থক্য পেলাম না, মোটরটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, আর ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর বৈদ্যুতিক মোটর যেটা, সেটা ফ্রেমিং এর বাম, আর ডায়নামোটা ফ্রেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে হয়। আর কি আছে না, গৃহস্থলীর বর্তনীতে যে বিভিন্ন যে উপাদানগুলো থাকে সেগুলো বা ডোমেস্টিক ইলেকট্রিক্যাল সার্কিট, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো, আমাদের জানা দরকার আছে। আমরা পরবর্তী সময় বিভিন্ন যখন আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে যাব বা ইলেকট্রিক্যাল পড়বো তখন সব বিষয় জানার প্রয়োজন আছে। যেমন সুইচ প্রত্যেক বাড়িতে থাকে, এটা কমন আইডিয়া, আমরা সেটাও সবাই দেখা। সুইচ খুব পরিচিত, একদম অফ অন, এটা আমাদের বেশি কিছু বলার নেই যে সুইচটা কেমন দেখতে হয়। তাহলে একটা আমরা এখানে সুইচ দেখলাম, সেখানে সুইচটা অন করলে কারেন্ট আসবে, অফ করলে আবার কারেন্ট আসবে। সেখানে জানবে এগুলো অবশ্যই নন কন্ডাক্টর থাকে, কারণ এখানে আমরা আঙুলটা দেবো, ফলে এখানে হাতে কারেন্ট না লাগে। ফলে এই সুইচটা এরকমভাবে অন অফ করা হলো বা দেখানো হলো। নেক্সট আমরা দেখি যে 3 পিন প্লাগটা কি জিনিস। 3 পিন মানে কি, 3টে পিন থাকবে, দেখতেই পাচ্ছ। এই একটা পিন আছে, একটা 3 পিন প্লাগ আছে। স্বাভাবিকভাবে ছোটদের ভালো লক্ষ্য করে তাহলে দেখবে এই পিনটা মোটা আছে, আর এই দুটো পিন কিন্তু একটু প্রায় সমান আছে। এবং আরো ভালো করে খেয়াল করো, এই মাঝখানটা চেরা আছে, এই প্রত্যেকটা দেখো মাঝখানটা চেরা আছে। 3 পিন প্লাগের যে মোটা যে পিনটা আছে, এই যে পিনটা আছে, সেটা যেন আর্থিং করা হয়, আর্থিং এর জন্য এটা নেওয়া হয়। আর নিচের যে পিন দুটো আছে, একটা লাইট তার, একটা নিউট্রাল তারের সঙ্গে ছিদ্রের মধ্যে ঢোকানো হচ্ছে বা যুক্ত করা থাকে। এইটা আসলে শুধু তাই না, এটা দুটো দৈর্ঘ্য থেকে সামান্য একটু বড় থাকে, সামান্য একটু কয়েক মিনিটের মধ্যে এক অল্প মিনিটে বড় থাকে। কেন হচ্ছে না, যখন এই 3 পিন প্লাগটা যখন বোর্ডে যখন বুঝবে, তখন আগে যেন এই মোটা পিন যেটা আর্থিং করা হয় সেটা যেন আগে ওখানে যুক্ত হয়। ফলে কি হবে, অতিরিক্ত কারেন্ট যদি কোনো কারণে ঢুকে পড়ে তাহলে কিন্তু আগে গ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ আর্থিং এ যুক্ত হয়ে যাবে। তাহলে 3 পিন একটু মোটা করা হয়, এটা সাধারণত কি আর্থিং বলা হয়। আর একটা লাইট থাকবে, নিউট্রাল থাকবে, দুটো একই রকম হয়। আর মাঝখানটা চেরা কেন, যেন ওই যে ছিদ্রের মধ্যে দিয়ে যখন আটকানো হয়, সকেটের মধ্যে আটকানো হয়, তখন ঠিক যেন টাইট করে আটকে যায়। তাই জন্য আমরা কি করি, এই মাঝখানটার একটু চেরা রেখে রাখি। এবং যে বড় বড় যে যন্ত্র যেগুলো আছে, বড় বড় যে দামি যন্ত্র যেগুলো কথা বলতে চাইছি, যেমন ধরো ফ্রিজ যেটা আছে বা এয়ার কন্ডিশন যেটা আছে, এইগুলো কিন্তু জানবে সবসময় 3 পিন প্লাগ কিন্তু অবশ্যই দরকার হয়, কারণ ওখানে আর্থিং করাটা খুব প্রয়োজন আছে। কম্পিউটার আমরা সব এগুলো খুব প্রয়োজন হয়, কারণ আলটিমেটলি এটাও তোমাদের জেনে রাখা উচিত যে দেখবে কারো বাড়িতে টিভি চলছে, তোমাদের দুটো মানে 2 পিন প্লাগ দিয়ে কিন্তু টিভি চালানো যাবে, আবার 3 পিন প্লাগ দিয়ে টিভি চালানো যাবে। কিন্তু 3 পিন হলে সেফটি থাকবে, এটাই আমাদের খুব দরকার, যে সেফটিটা খুব দরকার। ওই জন্য যখন খুব বেশি ওয়াটেজ বা বেশি পরিমাণ কারেন্ট দরকার হয়, এরকম কোনো যন্ত্রের সঙ্গে যখন এই প্লাগ বা সেগুলো দেওয়া হয়, তখন আমরা একটা 3 পিনই শুধু সাধারণত সঙ্গে দেওয়ার চেষ্টা করি, যাতে করে কোনোভাবে যন্ত্রটা ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করা হয় বা আর্থিং এর সঙ্গে যুক্ত করা থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না। ওই জন্য বাড়িতে আমাদের সবসময় একটা গ্রাউন্ডটা করে রাখতে হয়, আর্থিং করে রাখতে হয়। আর্থিংটা তেমন কোনো বিষয় না, আসলে মেন লাইন যখন কারেন্ট যখন যুক্ত করা হয়, বাড়িতে দেখবে হয়তো কারো সিঁড়ি ঘরে বা কারো অন্য কোনো ঘরে বা পাশে একটা আলাদা জায়গায় ছাউনি আছে, ওখানে লাইনটা কি হয় ওখানে দেওয়া হয়। ওখান থেকে কি হয়,
ওই নিচে মিটার যেখানে যখন নিচে গিয়ে একটা সরু তার দিয়ে মাটির নিচে পাসপোর্ট নিচে ধরো ওটাকে একটা লম্বা একটা এর সঙ্গে বেঁধে মাটির নিচে চাপা দেওয়া হয়। এটাই আর্থিক, অন্য কোনো কিছু বিষয় না, এর মধ্যে কোনো খুব বেশি যে খরচ হয় এরকম বিষয় না, কিন্তু এটা বাড়িতে খুব জরুরি আর কি, মানে আর্থিংটা সবাই করে রাখা উচিত। তো যাই হোক, আমি 3 পিন প্লাগের কথা বলছিলাম, এই মোটা যে পিনটা আছে সেটা আর্থিং এর জন্য এটা করা হয়। সঙ্গে সঙ্গে যদি আগে আর্থিংটা পেয়ে যায় তাহলে যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হবে না, এটা সামান্য একটু বড় থাকে, এগুলো তোমরা শুনলে। নেক্সট হলো মেইন সুইচ যেটা আছে, এই যেটা বলছেন দেখো, এটা বন্ধের মানে ঢাকা থাকে যেহেতু অনেকে হয়তো দেখুনি, কিন্তু খুললে দেখা যাবে একটা মেইন সুইচ ওটা আছে। মেইন সুইচে কি হয়, এই জায়গায় সুইচ অন করা হয় বা অফ করা হয়, এই জায়গাটা কিন্তু আছে, এখানে খেয়াল করে দেখো। প্রয়োজন মতো বাড়িতে অন অফ করার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত করা হয়, যে বিচ্ছিন্ন সংযোগ যুক্ত করা যায় বা বিচ্ছিন্ন করা যায়, তার জন্য এটা করা হয়। বাড়িতে ইচ্ছা মতো প্রবাহ চলে, তার মানে কিন্তু বাড়াতে গেলে তখন কি হবে, অফ করে দিলে, কারণ তুমি তো বাড়ি থাকছো না, তখন পুরোটাই বাড়িটা একদম পুরো আর কারেন্ট থাকবে না, ফলে এখানে একটা সুইচের মধ্যে দিয়ে কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এরকম যেমন সিস্টেম আছে, সাথে সাথে এখন এমসিবি নতুন এখন বেরিয়েছে, সেটাতেও করা যেতে পারে। আর কি হয়, সকেট, দেখো আমি বলছিলাম যে সকেটে দেখেন, দেখো সকেটের ছবি দেওয়া আছে, এখানে 3টে পিন আছে, খেয়াল করছো, তাহলে এখানে সকেট আছে, এখানে আর্থিংয়ের জন্য এটা করা হয়েছে, খুব স্বাভাবিক, আমরা বলেছিলাম এটা একটা লাইভ তার, একটা নিউট্রাল তার, এই নিচেরটার জন্য এটা বলা হয়েছে। এইভাবে জানতে যুক্ত করতে হবে, এটা হচ্ছে সকেট। নেক্সট আমাদের দেখব যে লাইভ তারের বর্ণ কেমন হয়, নিউট্রাল তারের বর্ণ কেমন হয়, আর্ট তারের বর্ণ কেমন হয়, এটা আমাদের শর্ট প্রশ্ন আসে, তাই জন্য আমি এটা বললাম, দেখালাম কোনটা কার সঙ্গে যুক্ত করা হয়, এবং সাধারণত কালার কোড দিয়ে এটাকে চেনা হয়, যে কালার কোডটা কেমন আছে না। লাইভ তারের বর্ণ হচ্ছে বাদামি হয়, আন্তর্জাতিক বর্ণ সবগুলো লেখা হলো, নিউট্রাল তারের যে বর্ণ সেটা হালকা নীল হয়, আর আর্ট তারের বর্ণ হয় সবুজ বা হলুদ হয়। এগুলো হচ্ছে কি আন্তর্জাতিক যে নিয়ম সেগুলো। এবার একটা জিনিস মনে রাখবে, যে বাড়িতে যে বৈদ্যুতিক সেই যে যন্ত্রগুলো আমরা সাধারণত বাড়িতে ব্যবহার করে থাকি, সেইগুলোর মধ্যে আবার কিছু বিষয় আছে, যেমন আমরা ল্যাম্প ব্যবহার করি, যেটা বলে ভার্সাল ল্যাম্প ব্যবহার করি, আবার সিএফএল ব্যবহার করতে পারি, এলইডি ব্যবহার করতে পারি। এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, তার মধ্যে কিন্তু ব্যবহার করার কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কি না, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কোন যন্ত্রটা খরচ করলে আমার মানে ব্যবহার করলে খরচটা কম হবে। যেমন তোমরা এখন প্রত্যেকের বাড়িতে প্রায় ভার্সাল ল্যাম্পটা উঠে গেছে, অর্থাৎ যেগুলো আগে কাঁচের বাল্বের মধ্যে হলুদ যখন আলো বেরোতো খানিকটা, এখন দেখবে সব সাদা সাদা কিছু বাল্ব আছে, যেগুলোকে আমরা এলইডি বলি। তার মাঝে আবার ছিল সিএফএল, একটু প্যাঁচানো প্যাঁচানোর মধ্যে ছিল, দেখবে সেগুলো সিএফএল ল্যাম্প বলা। তা আমরা সেগুলো সম্পর্কে জেনে নিই। যেমন ধরো এই যে ভার্সাল ল্যাম্প যেটা আছে, সেটা কি জিনিস দেখো, ছবিটা দেখো, তোমাদের মনে পড়বে এই ছবিটা ভার্সাল ল্যাম্পের ছবি। এই ভার্সাল ল্যাম্পের ক্ষেত্রে কি হয়, বৈশিষ্ট্য কি না, বা আমরা বলি এত ওয়াট, এত মেগাওয়াট সব বিদ্যুৎ ঘাটতি, তখন আমরা আরো মেগাওয়াট কথাটা ব্যবহার করি। সেক্ষেত্রে এই কিলোওয়াট সমান যেমন 10⁻³ ওয়াট আছে, মেগাওয়াট সমান হবে 10⁻⁶ ওয়াট, অর্থাৎ 1 মেগাওয়াট সমান হয় 10⁻⁶ ওয়াট। তাহলে এবার আমরা দেখি যে কোনো পরিবাহের মধ্য দিয়ে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে ব্যয়িত তড়িৎ শক্তি হয় কত, ডাব্লিউ সমান হবে ভিআইটি। তাহলে ভি হচ্ছে বিভব প্রবাহ, ক্ষমতাকে আমি কি বললাম, যে কৃতকার্যকে তুমি সময় দিয়ে ভাগ করবে, তাহলে যে পিক পাওয়ার, তাহলে ক্ষমতা সমান তাহলে কি কৃতকার্য বাই টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে ভিআইটি বাই টি, টি ক্যান্সেল হয়ে গেলে কত, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, অর্থাৎ পাওয়ার সমান হবে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। এটাও অনেক সময় তোমরা জানবে, অন্য ভাই আমরা বলি পাওয়ারটা কি ওয়াট, তাহলে ওয়াট সমান হয় কি ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ভি মানে হচ্ছে বিভব প্রবাহের, তার একক হচ্ছে ভোল্ট, বা প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওয়াট সমান হয় ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। আর গাণিতিকভাবে যখন লিখলাম তখন কি হলো, পি ইকুয়াল টু হচ্ছে ভিআই। এবার এই পরপর মানগুলো যদি আরো বসাই, তাহলে দেখবো যে পি ইকুয়াল টু কত হবে, যে ভি ইন্টু ভি বাই আর, কারণ আই এর জায়গায় মানটা বসালাম, তাহলে আই সমান কি হয়, ভি বাই আর, অর্থাৎ পি ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই আর। এটা যেমন আমি পাওয়ারের সমীকরণ পেয়ে গেলাম। একইভাবে ওই একই সমীকরণে যে পি সমান যে ভি ইন্টু আই আছে, এবারে আমি ভিটাকে চেঞ্জ করে দেবো, কারণ আমরা কি জানি ভি সমান আই ইন্টু আর, তাহলে যদি ভি সমান আই ইন্টু আর বসাই, তাহলে আর একটা সমীকরণ আমরা এখানে দেখো পেয়ে গেলাম, যে পি ইকুয়াল টু হবে কত, আই স্কোয়ার আর। অর্থাৎ দুটো সমীকরণ পেলাম। 1 নং সমীকরণ যেটা আছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আর দ্বিতীয় যে সমীকরণ আছে সেটা পেলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। অর্থাৎ এখান থেকে আমরা ক্ষমতা দুটো রাশিমালা পেয়েছি। নেক্সট আর দেখি
220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে এবং ক্ষমতা ওয়াট দেওয়া আছে। সূত্র আমরা জানি যে এখানে বিভব প্রভেদ দেখো ভি ইকুয়াল টু 220 ভোল্ট 100 ওয়াট। তাহলে এখানে আমাদের রোধের মান যদি আর হয় তাহলে আর ইকুয়াল টু কত, ভি স্কয়ার বাই পি। এবার আমি মান বসিয়ে দিলাম, ভি এর মান 220 হোল স্কয়ার আর এখানে আছে পি 100, কত হলো না 484 ওহম। অর্থাৎ এই যে বাতি যেটা আছে, ল্যাম্প যেটা আছে তার হচ্ছে রোধের মান কত, 484 ওহম।